হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জননের ট্রান্সডাকশন। কিন্তু একটা বিষয় আমি তোমাদের পরিষ্কার করে দিতে চাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জননের মূল কনসেপ্ট হচ্ছে এক ব্যাকটেরিয়ার ডিএনএ আর এক ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করা। সেটা যদি আমরা ঘটতে দেখি তাহলে ওটাকেই ব্যাকটেরিয়ার যৌন জনন বলে ভাববো। এর পরবর্তীতে কি হবে না হবে সেটা অন্য বিষয়। যেমন আমরা কনজুগেশনে দেখলাম একটা নল তৈরি হলো, যাকে কনজুগেশন নালই বলে। তার মাধ্যমে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে ঢুকে গেল, তারপর মেরোজাইগোট তৈরি হলো। কিন্তু এতে করে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হলো না, বরং এমনও হতে পারে যে দাতার ডিএনএ যদি প্রায় পুরোটাই চলে যায় গ্রহীতার কাছে, তাহলে দাতা মারাও যেতে পারে, যাতে করে সংখ্যা কমতেও পারে। তারপরেও শুধু ডিএনএ ট্রান্সফার হয়, এই কারণে আমরা কনজুগেশনকে যৌন জনন বলেছিলাম। তো ব্যাকটেরিয়ার যৌন জননের মূল কনসেপ্টই হচ্ছে ডিএনএ ট্রান্সফার। এই ট্রান্সডাকশনের ক্ষেত্রেও আমরা সেটা দেখব, তবে একটু ভিন্নভাবে। তোমরা জানো নিশ্চয়ই ব্যাকটেরিওফাজ যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া যারা ব্যাকটেরিয়ার দেহকে আক্রমণ করে, ব্যাকটেরিওফাজ যে সমস্ত ভাইরাস আছে, ব্যাকটেরিওফাজ ভাইরাস আছে অনেক, যেমন ল্যামডা ফাজ আছে, T2 ফাজ আছে, হ্যাঁ, T3 T4 ইত্যাদি। এরা হচ্ছে ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাস। যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার দেহকে পোষক হিসেবে ব্যবহার করে এবং সেখানে সংখ্যা বৃদ্ধি করে, সেই ভাইরাসগুলোকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এখন অনেক সময় এমন হয়, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার দেহে একটা ফাজ ভাইরাস অ্যাটাক করলো, সেটা হোয়েদার T2 ফাজ অথবা ল্যামডা ফাজ, যে কোনো একটা ভাইরাস। এখন মনে করো এই ফাজ ভাইরাসটা, এটা হচ্ছে ডিএনএ। আমরা জানি এই ফাজ ভাইরাসগুলোর বংশগতীয় বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য ডিএনএ থাকে। তো কি করবে ওরা, যখন একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে তখন ব্যাকটেরিয়ার দেহে একটা ছিদ্র তৈরি করবে, সেই ছিদ্র দিয়ে ওই ফাজ ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে পড়বে। এটা আমরা সবাই জানি, ঠিক আছে, ঢুকে পড়বে। মনে করি এই ঢুকে পড়লো, এটা কি, এটা ভাইরাসের ডিএনএ। আর এটা কি, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ। এখন খেয়াল করো, এটা ভাই সরা লাগবে, আচ্ছা খেয়াল করো, কথা বলিও না। এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। এখন যদি এই ফাজ ভাইরাসটা লাইটিক চক্র করে, তাহলে যেটা করবে আমরা জানি যে এই ব্যাকটেরিয়াকে বাধ্য করবে ওই ভাইরাসের অনেকগুলো ডিএনএ কপি তৈরি করতে। এবং আমরা এটাও জানি যে এরপরে আবার ক্যাপসিড আবরণ তৈরি করতে বলবে, এবং সেই ক্যাপসিডের ভেতরে এই ডিএনএটা গিয়ে ঢুকবে এবং নতুন ভাইরাস তৈরি করবে। এটা আমরা জানি সবাই। আর যদি লাইসোজেনিক চক্র হয় তাহলে কি করবে, তাহলে এতগুলো কপি তৈরি করবে না, বরঞ্চ একটা ভাইরাসের ডিএনএ ওই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে, এই যে এরকম ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ওই ভাইরাসের ডিএনএটা মিশে একত্রিত হয়ে একটা প্রোফাজ তৈরি করবে। প্রোফাজ, আমরা জানি ভাইরাসের ডিএনএ যদি ব্যাকটেরিয়ার ডিএনএ দেহের মধ্যে ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিশে যায়, তাহলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলে প্রোফাজ। ঠিক আছে, এটা করে লাইসোজেনিক ব্যাকটেরিয়া ভাইরাস যারা, তারা। আর লাইটিক ভাইরাস এরকম অনেকগুলো কপি তৈরি করে অনেকগুলো নতুন ভাইরাস তৈরি করে। কিন্তু অনেক সময় আবার এমন হয়, এই লাইটিক ভাইরাসও তার যে অনেকগুলো ডিএনএ তৈরি করে, সেই ডিএনএ, এটা ভাইরাসের ডিএনএ,
কোনো একটা ডিএনএ গিয়ে এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে যেতে পারে। অনেকগুলো কপি তৈরি হলে ভাইরাসের ডিএনএ কোনো একটা ডিএনএ গিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে যেতে পারে। এই লালটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, কালোটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। এবং আমরা তো একটু আগে দেখলাম যে অনেকগুলো ডিএনএ তৈরি হলো ভাইরাসের, প্রত্যেকটাই এক একটা ক্যাপসিড তৈরি করে এক একটা নতুন ভাইরাসে পরিণত হচ্ছে। এবং সবশেষে ব্যাকটেরিয়া কোষটাকে ফাটিয়ে বা ভেঙে নতুন এই ভাইরাসগুলো বাইরে বের হয়ে আসতেছে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে লাইটিক চক্রের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে, খুব খেয়াল করো, ওই যে ভাইরাসটা, এখানে কিন্তু এটাও প্রোফাজ, কারণ এটা ভাইরাসের ডিএনএ আর এটা ব্যাকটেরিয়ার ডিএনএ। কোনো কারণে যদি ভাইরাসের ডিএনএ গিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে লেগে যায়, তাহলে তাকেই আমরা বলবো প্রোফাজ। তাহলে দেখা যাচ্ছে লাইসোজেনিক ব্যাকটেরিয়াতে যেমন প্রোফাজ তৈরি হয়, লাইটিক যে ব্যাকটেরিয়া আছে তারাও প্রোফাজ তৈরি করতে পারে। তারপরে কি হবে দেখো, অনেক সময় এই প্রোফাজটা কি করে, ওই ব্যাকটেরিয়ার ডিএনএ এর অংশ বিশেষ ভেঙে নিয়ে আলাদা হয়ে যায়। প্রোফাজটা এখানে ভাইরাসের ডিএনএ থাকবে, সাথে একটু ব্যাকটেরিয়ার ডিএনএ বের করে নেবে, ভেঙে নেবে, নিয়ে বাইরে একটা ক্যাপসিড আবরণ তৈরি করে একটা নতুন ভাইরাস তৈরি করবে। এবং এই নতুন ভাইরাসটাকে আমরা বলবো প্রোফাজ ভাইরাস, কারণ সে প্রোফাজ থেকে তৈরি হয়েছে। ওর মধ্যে অল্প একটু আছে ভাইরাসের ডিএনএ, আবার একটুকু আছে ভাইরাস ব্যাকটেরিয়ার ডিএনএ, কালোটুকু ব্যাকটেরিয়ার ডিএনএ, লালটুকু হচ্ছে ভাইরাসের ডিএনএ। এখন বাইরে একটা ক্যাপসিড আবরণ তৈরি করে সে কিন্তু এখন একটা পুরোপুরি পুরোদস্তর একটা ভাইরাস হয়ে গেল। একই ঘটনা এই পাশেও ঘটতে পারে। এই লাইসোজেনিক চক্র পরে যে ব্যাকটেরিয়া, সেও ওইখানে যে প্রোফাজ আছে, সেই প্রোফাজের ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ এর অল্প একটু অংশ নিয়ে সাথে করে নতুন একটা ভাইরাসে পরিণত হতে পারে। ব্যাকটেরিয়ার ডিএনএটা আগের মতোই থাকবে, কিন্তু নতুন একটা ভাইরাস তৈরি হবে এমন ওই প্রোফাজ থেকে ভেঙে আলাদা হওয়ার পরে, যে ভাইরাসের মধ্যে কিছুটা থাকবে ব্যাকটেরিয়ার ডিএনএ আর কিছুটা থাকবে হচ্ছে ভাইরাসের নিজের ডিএনএ। এটাকে আমরা বলবো প্রোফাজ ভাইরাস, যে ভাইরাসের মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএও আছে, ভাইরাসের ডিএনএও আছে। এখন মনে করো লাইসোজেনিক চক্রের ক্ষেত্রে এই মাতৃ ব্যাকটেরিয়াটার দেহ ছিদ্র করে ওই প্রোফাজ ব্যাকটেরিয়াটা, ভাইরাসটা বাইরে বের হয়ে আসছে এবং এসে আর একটা নতুন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করেছে এবং সেখানে তার ডিএনএটাকে ঢুকায় দিছে। কোন ডিএনএ? যে ডিএনএ এর মধ্যে ভাইরাসের ডিএনএ আছে, আবার ব্যাকটেরিয়ার ডিএনএও আছে। লালটা মনে করো ভাইরাসের ডিএনএ আর কালোটুকু মনে করো ব্যাকটেরিয়ার ডিএনএ। এই ব্যাকটেরিয়ার ডিএনএটা সে আগের ব্যাকটেরিয়ার কাছ থেকে নিয়ে আসছে, আর এটা হচ্ছে নতুন ব্যাকটেরিয়া যার মধ্যে ওইটা ঢুকে পড়ছে। এখন অনেক সময় এমন হয়, নতুন যে ব্যাকটেরিয়া যার দেহের মধ্যে এই ভাইরাসের ডিএনএটা ঢুকলো, প্রোফাজ ডিএনএটা ঢুকলো, ঢোকার পরে ওই আগের ব্যাকটেরিয়ার ডিএনএটা এখান থেকে ভেঙে আলাদা হয়ে এই দেখো নতুন ব্যাকটেরিয়ার সাথে মিশে গেল। আর কি হলো, এটা আমি পরের ছবিতে আঁকলে ভালো হতো, এটা এখানে আঁকার দরকার নেই, পরের ধাপে আঁকি তাহলে আরেকটু পরিষ্কার হবে। সরি, এটা তো থাকলো অ্যাজ ইউজুয়াল ব্যাকটেরিয়া ডিএনএটা। এই ছবি তো আর বইয়ে নাই, আমি নিজের থেকে এঁকে দিলাম আর কি, বলার সাথে সাথে এঁকে দিলাম। এই ব্যাকটেরিয়ার, এটা হচ্ছে আগের ব্যাকটেরিয়ার ডিএনএ, মানে এটা সরি, এটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটার মধ্যে ঢুকছে, সেই ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে এটা, আর ওই আগের ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে এটা, যেটা ওই ভাইরাসটা ক্যারি করে নিয়ে আসছে প্রোফাজের সাথে করে। আর ভাইরাসের ডিএনএটা এখন ভেঙে আলাদা হয়ে গেল। তাহলে এখন কি হলো দেখো এখানে, এইটা হচ্ছে এখন বলবো আমরা দাতা, সরি দাতা তো না, গ্রহিতা ডিএনএ, আর এটা হচ্ছে দাতা ডিএনএ, দাতা ব্যাকটেরিয়ার কাছ থেকে এসেছে। দুইটা যখন একত্রিত হবে তখন এইখানে কিন্তু একটা মেরোজাইগোট,
হ্যাঁ, এই তাহলে কি দাঁড়ালো, এখানে কিন্তু ডিএনএটা ট্রান্সফার হলো, ব্যাকটেরিয়ার ডিএনএ এক ব্যাকটেরিয়ার দেহ থেকে আরেক ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হলো ভাইরাসের সাহায্যে, ভাইরাসের ডিএনএর সাহায্যে। এইভাবে যদি যে সমস্ত ভাইরাস আছে ব্যাকটেরিওফাজ জাতীয় ভাইরাস, তারা যখন একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে তার ডিএনএটা ঢুকায় দেয়, ফাজ ভাইরাসের ডিএনএটা ঢুকায় দেয়, সেখানে গিয়ে যদি ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে লেগে যায়, লেগে গিয়ে প্রোফাজ তৈরি করে, আর সেই প্রোফাজটা যদি একটা ভাইরাস হিসেবে আবার বাইরে বের হয়ে এসে নতুন ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, সেই নতুন ব্যাকটেরিয়ার দেহে আগের ব্যাকটেরিয়ার ডিএনএ ঢুকে যেতে পারে, ঢুকে যাবে, এবং এই নতুন ব্যাকটেরিয়ার দেহে এসে আগের ব্যাকটেরিয়ার ডিএনএ প্রোফাজ থেকে ভেঙে আলাদা হয়ে এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে যাবে। এইভাবে এক ব্যাকটেরিয়ার দেহ থেকে আরেক ব্যাকটেরিয়ার দেহে ফাজ ভাইরাসের সাহায্যে যদি ডিএনএ ট্রান্সফার হয়, তাহলে আমরা এটাকে বলবো ট্রান্সডাকশন। কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার যৌন জননের মূল কনসেপ্টটাই হচ্ছে ডিএনএ ট্রান্সফার। এখানেও আমরা ডিএনএ ট্রান্সফার হতে দেখছি, শুধু এখানে একটা ক্যারিয়ার বা বাহক লাগে, সেটা হচ্ছে একটা ভাইরাসের ডিএনএ। এইভাবে যদি ভাইরাসের ডিএনএ ক্যারিয়ার বা বাহক হিসেবে ব্যবহৃত হয়ে এক ব্যাকটেরিয়ার ডিএনএ আরেক ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তর করে, তাহলে যে ব্যাকটেরিয়ার ডিএনএ ও নিয়ে যায় সাথে করে তাকে আমরা বলবো দাতা, আর যে ব্যাকটেরিয়ার দেহে গিয়ে ঢোকে তাকে আমরা বলবো গ্রহিতা। এভাবে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিত ব্যাকটেরিয়ার ডিএনএ এর ভেতরে চলে যাচ্ছে, গ্রহিত ব্যাকটেরিয়ার কাছে চলে যাচ্ছে ভাইরাসের সাহায্যে। এই ধরনের ডিএনএ ট্রান্সফারকে আমরা বলবো ট্রান্সডাকশন। আমি বুঝাইতে পারছি না পারিনি? স্যার এখানে কি জেনেটিক বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হইবে? না, তা হবে না। ওই কার বৈশিষ্ট্য মানে হচ্ছে আগের ব্যাকটেরিয়ার সাথে পরের ব্যাকটেরিয়া, হ্যাঁ তা তো হবেই। দুই ব্যাকটেরিয়ার ডিএনএ যখন একত্রিত হয়ে যাবে, তখন তো এই ব্যাকটেরিয়ার ভেতরে দুজনের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, দাতা এবং গ্রহিত উভয়ের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। কথা বুঝতে পারছো না? ঘটনাটা আরেকবার একটু বলবেন প্রথম থেকে? হ্যাঁ হ্যাঁ বলবো, 100 বার বলবো। আমি এই পাশে দেখাইছি, এই পাশে দেখাইনি, দেখাতে পারতাম এই পাশেও। মূল কথা হচ্ছে একদম ছোট্ট করে বলি, ছবিতে আঁকছি বলে তো একটু সময় বেশি লাগছে বলতে, ছবির সাথে সাথে তাল মিলায় বলছি। এখন যদি পুরো ঘটনাটা একসাথে বলি, সেটা কি, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিওফাজ, তারা তো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে বংশ বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করবে। সেটা লাইটিক ব্যাকটেরিয়াও করবে, লাইসোজেনিক ব্যাকটেরিয়াও করবে। লাইটিকটা ঢোকার পরপরই সংখ্যা বৃদ্ধি করে অনেকগুলো বানাবে, লাইসোজেনিকটা ঢোকার পরে চুপ করে বসে থাকবে, অনেকদিন পর হয়তো একটা দুইটা সংখ্যা বৃদ্ধি করে ছিদ্র করে বের হয়ে আসবে। লাইটিক আর লাইসোজেনিক ব্যাকটেরিয়ার মূল কনসেপ্টটা পার্থক্য আমরা জানি। লাইটিকের ক্ষেত্রে অনেকগুলো ভাইরাস তৈরি হয়ে মাদার ব্যাকটেরিয়া একসাথে ভেঙে সবগুলো ভাইরাস বের হয়ে আসবে। লাইসোজেনিকের ক্ষেত্রে একটা ঢুকে চুপ করে বসে থাকবে অনেকদিন, কয়েক জেনারেশন পরে হয়তোবা ওই ভাইরাসটা একটা নতুন ভাইরাস হিসেবে একটা বা দুইটা নতুন ভাইরাস তৈরি হয়ে ছিদ্র করে বের হয়ে আসবে, মাদার ব্যাকটেরিয়া বেঁচেই থাকবে, ভাঙবে না। এটা হচ্ছে লাইটিক আর লাইসোজেনিকের মূল কথা। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত ব্যাকটেরিওফাজ যারা ভাইরাস, তারা তো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে গিয়ে সংখ্যা বৃদ্ধি করে। তো অনেক সময় এমন হয় ব্যাকটেরিয়ার দেহের মধ্যে গিয়ে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে লেগে যায়। ভাইরাসের ডিএনএ যদি ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে মিশে যায়, লেগে যায়, তখন তাকে বলা হয় প্রোফাজ। তো সেই প্রোফাজটা আবার যখন একটা নতুন ভাইরাস হিসেবে ক্যাপসিড আবরণ তৈরি করে একটা পরিপূর্ণ ভাইরাস হিসেবে ব্যাকটেরিয়ার দেহ থেকে বাইরে বের হয়ে আসে, লাইটিক চক্রের মাধ্যমে বের হোক অথবা লাইসোজেনিক চক্রের মাধ্যমে বের হোক, বের হয়ে আসলো প্রোফাজ ভাইরাস। সে কে? তার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএ একটুখানি আছে, আর ভাইরাসের ডিএনএ তো আছেই। এই প্রোফাজ ভাইরাস যখন নতুন একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, সেখানে এই ডিএনএটা ঢুকবে, প্রোফাজ ডিএনএটা ঢুকবে। ঢোকার পরে আগের ব্যাকটেরিয়ার ডিএনএটা কি করে, প্রোফাজ থেকে ভেঙে আলাদা হয়ে নতুন ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে যায়, এবং দুই ব্যাকটেরিয়ার ডিএনএ যখন মিশে যায়, তখন কিন্তু আমরা তাকে বলবো মেরোজাইগোট। তাহলে এখানে কি হলো, দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ এসে গ্রহিত ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে গেল, তাকে কে নিয়ে আসলো সাথে করে? ওই প্রোফাজ ডিএনএ, প্রোফাজ ভাইরাসটা তাকে সাথে করে নিয়ে আসলো। এইভাবে যদি ফাজ ভাইরাসের সাহায্যে এক ব্যাকটেরিয়ার ডিএনএ আরেক ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয়, তাহলে আমরা তাকে বলবো ট্রান্সডাকশন। বুঝাতে পারছি কিনা বলো? বলো, বোঝো নাই নাকি বুঝছো?
স্যার স্যার এই যে লাইটিক পদ্ধতিতে যে ব্যাকটেরিয়াটা ভাঙ্গে যায় ওইটা আবার নতুন ব্যাকটেরিয়া ঢুকলে তো ওটাও ভেঙে যাবে, তাইলে কিভাবে হইলো? কোনটা? যদি একটা লাইটিক ব্যাকটেরিয়া ধরো, হ্যাঁ হ্যাঁ লাইটিক চক্র করলো, হ্যাঁ করলো, স্যার লাইটিক নতুন পদ্ধতিতে ওই ব্যাকটেরিয়াটা তো ভাঙবে, নতুন ব্যাকটেরিয়ার দেহে যদি আবার ভাইরাসটা ঢোকে ওটাও তো লাইটিক পদ্ধতিতে ভাঙে যাবে। হ্যাঁ আমি তোমার কথা বুঝছি। তুমি বলতে চাচ্ছ যে একটা দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ ফাজ ভাইরাসের মাধ্যমে ঢুকলো গ্রহীতার দেহের মধ্যে, কিন্তু লাইটিক যদি হয় তাহলে তো একটু পরে গ্রহীতার ডিএনএটাও ভেঙে যাবে, ব্যাকটেরিয়াটা মরে যাবে, তাহলে আসলে ঢুইকে লাভ কি? এই তো তোমার কথা। জি স্যার। লাভ লোকসানের হিসাব পরে, কিন্তু ডিএনএ যে ট্রান্সফার হইলো এইটুকু পর্যন্ত তুমি আগে স্বীকার করো যে এটা হওয়া সম্ভব নাকি সম্ভব না। জি স্যার সম্ভব। যদি সম্ভব হয় তাহলে এটাকে তুমি বলবা ট্রান্সডাকশন। যৌন জনন এইটাকে তুমি ট্রান্সডাকশন বলবা। যৌন জননের পরে তার লাভ হইলো না লোকসান হইলো, বাঁচলো না মরলো, এই চিন্তা তোমার পরে, এটা অন্য হিসাব। কনজুগেশনের ফলে তোমার সংখ্যা বৃদ্ধি হইলো না সংখ্যা হ্রাস হইলো সেই হিসাব ভিন্ন। তোমার ডিএনএ ট্রান্সফার হইলো কিনা সেটা আগে স্বীকার করো। জি স্যার। তাহলে সেইটাই আমরা এখন লিখবো। আমি তো আগেই বলে নিচ্ছি ব্যাকটেরিয়ার যৌন জননের প্রধান কনসেপ্ট হচ্ছে ডিএনএ ট্রান্সফার। যখন কনজুগেশন নলের মাধ্যমে নিজে নিজে ডিএনএ ট্রান্সফার করবে সেটা কনজুগেশন। যখন কোনো একটা ভাইরাসের সাহায্য নিয়ে একটা ডিএনএ আরেকটা দেহে ট্রান্সফার হবে এটা হচ্ছে ট্রান্সডাকশন। এইটাই আমরা ভাষা দিয়ে প্রকাশ করব। ছবি শুধু আমি বোঝানোর জন্য আঁকছি। ছবি যদি লাগে তুমি এঁকে নিও, এই ছবি লাগলে আমি গ্রুপে এঁকে দিব না, বা তুমি তোমার নিজের সুবিধা মতো এঁকে নিও, তাতেও কোনো সমস্যা নাই। ছবি লাগবেই এমন কোনো কথা নাই। মূল কনসেপ্টটা বুঝছো কিনা, যে ভাইরাস ফাজ ভাইরাস এক ব্যাকটেরিয়ার ডিএনএ আরেক ব্যাকটেরিয়ার দেহে নিয়ে যেতে পারে নাকি পারে না? যদি পারে তাহলে সেটা ট্রান্সডাকশন। কথা বুঝাইতে পারছি না পারি নাই? এবার লেখো, যখন কোন ফাজ ভাইরাসের সাহায্যে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয় তখন তাকে ট্রান্সডাকশন বলে। যখন কোন দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ ফাজ ভাইরাস এর সাহায্যে দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে, সরি কি লিখলাম, যখন কোন দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ ফাজ ভাইরাসের সাহায্যে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয় তখন তাকে ট্রান্সডাকশন বলে। লাইনটা লিখছো কিনা বলো। যখন কোন দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ ফাজ ভাইরাস এর সাহায্যে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয় তখন তাকে ট্রান্সডাকশন বলে। লিখছো কিনা বলো। জি স্যার লিখছি। লিখছো, ঠিক আছে। লেখো T2 ফাজ বা ল্যামডা ফাজ ভাইরাস এক্ষেত্রে বাহক হিসেবে ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তর করে। T2 ভাইরাস বা ল্যামডা ফাজ ভাইরাস, T2 ফাজ ভাইরাস বা ল্যামডা ফাজ ভাইরাস এক্ষেত্রে বাহক হিসেবে ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তর করে। T2 ফাজ ভাইরাস বা ল্যামডা ফাজ ভাইরাস এক্ষেত্রে বাহক হিসেবে ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তর করে। দাঁড়ি, প্রথমে ফাজ ভাইরাস এর ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে প্রোফাজ গঠন করে। প্রথমে ফাজ ভাইরাস এর ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে।
প্রথমে ফাজ ভাইরাস এর ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। লিখতে পারছো না পারো নাই? স্যার আরেকবার একটু। হ্যাঁ, প্রথমে ফাজ ভাইরাস এর ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। প্রথমে ফাজ ভাইরাস এর ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। ওই যে প্রোফাজ গঠন করলো। প্রথমে ফাজ ভাইরাস এর ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। লিখছো কিনা বলো? জি স্যার। এরপর প্রোফাজ ডিএনএ টি একটি ভাইরাস হিসেবে একটি নতুন ভাইরাস গঠন করে, এরপর প্রোফাজ ডিএনএ টি একটি নতুন ভাইরাস তৈরি করে বা সৃষ্টি করে বা একটি নতুন ভাইরাস হিসেবে, এরপর প্রোফাজ ডিএনএ টি একটি নতুন ভাইরাস হিসেবে দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এরপর প্রোফাজ ডিএনএ টি একটি নতুন ভাইরাস তৈরি করে দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এরপর প্রোফাজ ডিএনএ টি দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এরপর প্রোফাজ ডিএনএ টি একটি ভাইরাস হিসেবে দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। লিখছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, দাঁড়ি সাথেই লেখো। গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর প্রোফাজ থেকে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ টি আলাদা হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে যায়। দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর, না কি লিখছি? লাইনটা কিভাবে শুরু করলাম? প্রবেশের পর। হ্যাঁ, গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটা লিখলে চলবে। গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর, মনে রাখবা যার ভিতরে এসে পরে ঢুকলো সে হচ্ছে গ্রহীতা, যার ভিতরে প্রোফাজটা প্রথম ঢুকছিল সে হচ্ছে দাতা। তুমি আমি লিখে দিচ্ছি, এটা পড়ার পরে তুমি নিজের ভাষা দিয়ে লিখবা, তাতেও সমস্যা নাই। এটা যে আমার মতোই লাইনে লাইনে লেখা লাগবে তা না। এখন একবার আমার মতো করে লেখো, তোমার ভেতরে কনসেপ্ট থাকলে পরীক্ষার সময় তুমি তোমার মতো করে লিখবা, ছবিও তুমি তোমার মতো এঁকে দিবা, কোনো সমস্যা নাই। কনসেপ্টটাই হচ্ছে আসল। গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর প্রোফাজ থেকে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ টি আলাদা হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে লেগে যায় বা যুক্ত হয়ে যায়। গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর প্রোফাজ থেকে দাতা ব্যাকটেরিয়ার দেহ পৃথক হয়ে বা আলাদা হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে যায় বা যুক্ত হয়ে যায়। এই পর্যন্ত লেখা শেষ করো, আর বেশি সামনে এটাকে আর ইলাস্ট্রেট করব না। গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর প্রোফাজ থেকে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ আলাদা হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যুক্ত হয়ে যায়। শেষ, এখানে শেষ করে দাও। তাহলে আমরা ট্রান্সডাকশনটা লিখলাম। এবার আরেকটা আইটেম আছে, ওটাকে বলে ট্রান্সফরমেশন। স্যার চিত্র এই যে আপনি আঁকছেন এরকমই আমি এটা আঁকা দিছি, হ্যাঁ পারলে এরকম আঁকো, অথবা তুমি যদি মনে করো যে তুমি আরেকটু নিজের মতো করে আঁকবা তাতেও অসুবিধা নাই। তুমি শুধু এইটা দেখাবা যে ফাজ ভাইরাসের ডিএনএটা ঢুকে প্রথম যেটার মধ্যে ঢুকলো সেখানে ওই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে যেন লেগে যায়, প্রোফাজ যেন সে তৈরি করে। তারপরে দেখাবা
সেই প্রোফাজটা একটা ভাইরাস হিসেবে বাইরে বের হয়ে আসতেছে, সেকেন্ড আরেকটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করতেছে এবং সেইখানে এই প্রোফাজ ডিএনএটা ঢুকাই দিতেছে। ঢোকার পরে ওই ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ ভেঙে আলাদা হয়ে যাচ্ছে এবং আগের ব্যাকটেরিয়ার ডিএনএটা নতুন ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে করতে পারো, কোনো আপত্তি নাই। এটা বইয়ের মধ্যে এরকম ছবি নাই, তুমি আঁকবা যেরকম পারো আর কি। কনসেপ্টটা আমি তোমাকে দিয়েছি, কনসেপ্টটাকে তুমি চিত্রে প্রকাশ করবা, বা লাগলে যদি আমি যা দিচ্ছি সেটা আঁকতে চাও আঁকতে পারো। বুঝতে পারছো না পারো নাই? স্যার লাস্ট লাইনটা একটু বলবেন? লাস্ট লাইনটা অন্য কেউ একজন বলো, আমি এতক্ষণ কথা বলার পরে আগের লাইনটা আগের মতো বলতে পারবো না, দেখা যাবে অন্যরকম হয়ে যাবে। রথি বলো তো। যে লিখছো সে একজন বলো। রথি আবার আজকে নাই, আমি তো জানি না। মাইশা সিদ্দিকা, তুমি বলো তো কি লিখছো, পড়ে শোনাও তো। স্যার আমি জিজ্ঞেস করছি, আমি লাস্টের লাইন একটু লিখতে পারিনি। তুমি জিজ্ঞেস করছো, আচ্ছা ঠিক আছে। মহুয়া হাবিবা পড়ো, আমি শুনি, পুরোটাই পড়ো, ট্রান্সডাকশন পুরোটা পড়ো। ট্রান্সডাকশন, জি স্যার। ট্রান্সডাকশন যখন কোনো ফাজ ভাইরাসের সাহায্যে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহীতার দেহে স্থানান্তরিত হয় তখন তাকে ট্রান্সডাকশন বলে। টিটুফাজ বা ল্যামডাফাজ ভাইরাস এক্ষেত্রে বাহক হিসেবে ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তরিত করে। প্রথমে ফাজ ভাইরাসের ডিএনএ দাতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। এরপর প্রোফাজ ডিএনএটি একটি নতুন ভাইরাস তৈরি করে দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। গ্রহীতা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর প্রোফাজ থেকে দাতা ব্যাকটেরিয়ার ডিএনএ পৃথক হয়ে গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে মিশে যায়। থ্যাংক ইউ, সুন্দর লিখছো, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। শুনছো, লিখতে পারছো মাইশা, লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা যে আইটেম আছে যৌন জননের, সেটা নিয়ে একটু কথা বলবো। ওটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, এখন আমরা যৌন জননের শেষ যে আইটেম 3 নাম্বার, সেটা লিখব ট্রান্সফরমেশন। শোনো, ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন আর কনজুগেশন প্রত্যেকটারই মূল কনসেপ্ট একটাই, ডিএনএ ট্রান্সফার করা, আর কিন্তু কিছু না। তো এবার যেটা আমরা বলবো, এটা কিন্তু আসলে একটা কি বলা যায়, ব্যাকটেরিয়ার কোনো নিজের ইচ্ছায় করে না এই প্রসেসটা। মানুষ অনেক সময় নিজের প্রয়োজনে একটা ব্যাকটেরিয়াকে চাষ করে, আবাদ করে তার ডিএনএটাকে সেপারেট করে ফেলে। ডিএনএ সেপারেট করার অনেক সিস্টেম আছে, এমন কেমিক্যাল এনজাইম আছে, কেমিক্যাল পদার্থ আছে, ওটা দিলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, কোষ মেমব্রেন ভেঙে যায়, সাইটোপ্লাজম গলে যায়। তারপর সেন্ট্রিফিউজ মেশিনে যদি ঘোরানো হয়, তো যেটা বলছিলাম, তো মানুষ অনেক সময় নিজের প্রয়োজনে এক ধরনের ব্যাকটেরিয়া কালচার করে তার ডিএনএটাকে সেপারেট করে ফেলে। এটার সিস্টেম আছে। তোমরা যদি ব্যাকটেরিয়া পড়াশোনা করো তাহলে দেখবা ব্যাকটেরিয়ার ডিএনএ সেপারেট করার অনেক প্রয়োজন পড়ে। এমন রাসায়নিক পদার্থ আছে, ব্যাকটেরিয়ার যদি দ্রবণ তৈরি করে তার মধ্যে ওই রাসায়নিক পদার্থ ঢেলে দাও, তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, কোষ মেমব্রেন গলে যাবে, সাইটোপ্লাজম গলে যাবে, কিন্তু ডিএনএ গলবে না। কারণ ডিএনএ গলাতে হলে লাগবে নিউক্লিয়েজ এনজাইম। ডিএনএ কিন্তু সহজে নষ্ট হয় না। তুমি তো জানো, মানুষ মরে পচে গেলেও তার হাড়, চামড়া বা যা কিছু থাকুক, চুলের মধ্যে পর্যন্ত ডিএনএ থেকে যায়। ডিএনএ কিন্তু সহজে নষ্ট হয় না। তো যাই হোক, এইভাবে ব্যাকটেরিয়া সবকিছু ডিস্ট্রয় করে ডিএনএটা থাকলে ওইটাকে সেন্ট্রিফিউজ করে সেপারেট করা যায়। এরপর বিজ্ঞানীরা করে কি, আরেক গ্রুপ জায়গায় আরেক জায়গায় আবার ব্যাকটেরিয়া কালচার করে, ওইটাকে ওরা বানাবে গ্রহীতা, রিসেপ্টর। সেই গ্রহীতা ব্যাকটেরিয়া কালচার করে আগের ব্যাকটেরিয়ার ডিএনএটা ওই সাসপেনশনের মধ্যে দিয়ে দেয়। তারপর আবার এমন কিছু রাসায়নিক পদার্থ আছে, যেমন একটা রাসায়নিক পদার্থ আছে সিজিয়াম ক্লোরাইড, এটা যদি মিশায় দেয় তাহলে ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢেলে দিবে ওই ডিএনএটা, সিজিয়াম ক্লোরাইড করবে কি, ওই ব্যাকটেরিয়ার দেহের গায়ে এমন বেশি ছিদ্র তৈরি করবে
আর ওই পরবর্তী যে ব্যাকটেরিয়া তার ডিএনএর মধ্যে এমন আসক্তি তৈরি করবে যে আগের ব্যাকটেরিয়ার ডিএনএটা সে অটোমেটিক্যালি ওই কোষের মধ্যে টেনে নিয়ে নিতে থাকবে। অর্থাৎ প্রথম যে ব্যাকটেরিয়ার ডিএনএ এক্সট্রাক্ট করা হলো ওটা হবে দাতা ডিএনএ, আর পরের যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে ওটা হবে গ্রহিতা ব্যাকটেরিয়া। এইভাবে মানুষ অনেক সময় নিজের গবেষণার প্রয়োজনে কোনো ব্যাকটেরিয়াকে দাতা হতে বাধ্য করে, আবার আরেকটা ব্যাকটেরিয়াকে গ্রহিতা হতে বাধ্য করে। এইভাবে মানুষ ল্যাবরেটরিতে ফোর্সফুলি জোর করে ব্যাকটেরিয়ার যে যৌন জনন করেন এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। আমি বুঝাইতে পারছি না পারি নাই? বুঝছো না বোঝো নাই বলো? কথা বলো না কেন? না বুঝলে বলবা। জি স্যার বুঝছি। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। তাহলে এখন লেখো, এটার কোনো ছবি আঁকা লাগবে না, লেখো মানুষ অনেক সময় গবেষণার প্রয়োজনে এক ব্যাকটেরিয়ার ডিএনএ অপর ব্যাকটেরিয়াতে স্থানান্তরের কাজ করে থাকে বা স্থানান্তর করে থাকে। মানুষ অনেক সময় গবেষণার প্রয়োজনে এক ব্যাকটেরিয়ার দেহ থেকে ডিএনএ অপর ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তর করে থাকে। মানুষ অনেক সময় গবেষণার প্রয়োজনে এক ব্যাকটেরিয়ার দেহ থেকে ডিএনএ কি লিখছো? এক ব্যাকটেরিয়ার দেহ থেকে ডিএনএ অপর ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে থাকে বা স্থানান্তর করিয়ে থাকে, এটা লিখছো নাকি? মানুষ অনেক সময় গবেষণার প্রয়োজনে এক ব্যাকটেরিয়ার দেহ থেকে ডিএনএ অপর ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তর করে থাকে, লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো গবেষণাগারে কৃত্রিম উপায়ে ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তরের এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে। শেষ, কথা বেশি বাড়ায় লাভ নাই। গবেষণাগারে কৃত্রিম উপায়ে ব্যাকটেরিয়ার ডিএনএ স্থানান্তরের এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে। গবেষণাগারে কৃত্রিম উপায়ে ডিএনএ স্থানান্তরের এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে। গবেষণাগারে কৃত্রিম উপায়ে ডিএনএ স্থানান্তরের এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে। লিখতে পারছো কিনা বলো? গবেষণাগারে কৃত্রিম উপায়ে ডিএনএ স্থানান্তরের এই পদ্ধতিকে ট্রান্সফরমেশন বলে, লিখছো? জি স্যার। জি স্যার। শেষ, আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। আমরা ব্যাকটেরিয়া শেষ করে দিচ্ছি, তবে তার আগে একটু হোমওয়ার্ক করতে হবে। নিচে একটা স্টার চিহ্ন লেখো, স্টার চিহ্ন দাও। ব্যাকটেরিয়ার জনন শেষ, একটা স্টার চিহ্ন দাও। দিছো? আমি এখন কয়েকটা হোমওয়ার্ক দিব। ওই ভাইরাসেও যেমন সবার শেষে হোমওয়ার্ক দিয়েছিলাম, ব্যাকটেরিয়ারও এখন সবার শেষে একটুখানি হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক লিখতে তোমার কিন্তু বেশ সময় লাগবে, পৃষ্ঠাও লাগবে, কিন্তু সোজা বই দেখে দেখে লিখবা। কিন্তু অবশ্যই নোট খাতায় লিখতে হবে, না হলে পরে পরীক্ষার আগে কিন্তু রিভিশন দিতে গেলে আটকায় যাবে। লেখো, স্টার চিহ্ন দিয়ে লেখো ব্যাকটেরিয়া ও ভাইরাস এর মধ্যকার পার্থক্য সমূহ লেখো। ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য সমূহ লেখো। ব্র্যাকেটে লেখো HW। তুমি কি করবা? একটা টেবিল করবা, টেবিলের এক পাশে লিখবা ভাইরাস, আর এক পাশে লিখবা ব্যাকটেরিয়া। তারপর তুমি কি করবা? ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো পড়বা ভালো করে। তারপরে ব্যাকটেরিয়ার যে সাধারণ বৈশিষ্ট্য লিখছো সেগুলো পড়বা ভালো করে। উভয়ের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি যদি লেখো তাহলেই এই পার্থক্য তৈরি হয়ে যাবে। যেমন ভাইরাস শুধুমাত্র সজীব কোষের মধ্যে জীবিত, কোষের বাইরে মৃত, কিন্তু ব্যাকটেরিয়া তো তা নয়। ব্যাকটেরিয়া জীবিত, কোষের ভেতরেও জীবিত, বাইরেও জীবিত, তাই না? ভাইরাসের কোনো খাদ্য গ্রহণের প্রয়োজন নাই, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু খাদ্য গ্রহণের প্রয়োজন আছে। ভাইরাসের কোষের মধ্যে, ভাইরাস তো কোনো কোষ না, ভাইরাস হচ্ছে অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় বা আদিকোষীয়।
ভাইরাসের বংশগতীয় বৈশিষ্ট্য ডিএনএ দ্বারা বা আরএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ব্যাকটেরিয়ার বংশগতীয় বৈশিষ্ট্য শুধুমাত্র ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আরএনএ থাকবে কিন্তু সেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের কোনো ভূমিকা রাখবে না। ভাইরাসের মধ্যে যেগুলো আরএনএ ভাইরাস, তারা তো আরএনএ মাধ্যমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয়, কথা বলো না, কিন্তু ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। ভাইরাস সবসময় নিশ্চল, ব্যাকটেরিয়া সচলও হতে পারে বা নিশ্চলও হতে পারে। ভাইরাসের কোনো কোষ প্রাচীর, কোষ মেমব্রেন, সাইটোপ্লাজম, কোষ অঙ্গাণু এসব কিছু নাই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, কোষ মেমব্রেন আছে, সাইটোপ্লাজম আছে, কোষ অঙ্গাণু আছে, রাইবোজোম নামক কোষ অঙ্গাণু আছে। এইভাবে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার অনেক পার্থক্য তুমি পাবে, সেগুলো পাশাপাশি লিখবা। পারবা নাকি পারবা না? পারবো স্যার। ছেলেরা কথা বলো না কেন, পারবা নাকি পারবা না? রায়ান আল রাজি, ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য লিখতে পারবা না পারবা না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আজকেই লিখবা। এখন আমি এখানে হোমওয়ার্ক গুলো এক জায়গায় তুলে দিয়ে যাই, আরো কয়েকটা হোমওয়ার্ক দিব, কিন্তু এগুলো লিখতে কি পরিমাণ জায়গা লাগবে সেটা তোমার এখনই চিন্তা করে জায়গা খালি রাখার দরকার নাই। তুমি লিখতে থাকবা নিজের স্বাধীনভাবে, তারপরে যেখানে যে শেষ হয় হবে। এবার আরেকটা আইটেম আমি নোট দিচ্ছি, দেখো স্টার চিহ্ন দাও, হোমওয়ার্ক দিচ্ছি, আরেকটা স্টার চিহ্ন দাও। দিছো? আরেকটা স্টার চিহ্ন দিছো? জি স্যার। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা যখন ভাইরাস পড়ছিলাম তখন ভাইরাসের একটা অর্থনৈতিক গুরুত্ব পড়ছিলাম, সত্যি না মিথ্যা? ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব তোমাদের আমি নোট করতে বলেছিলাম হোমওয়ার্ক। এবার ব্যাকটেরিয়ার স্যার, অর্থনৈতিক দিয়েছিলেন। গুরুত্ব তুমি নোট করবা। হ্যাঁ, কিন্তু দিছিলাম কিন্তু করো না, এই তো। করছি স্যার। যদি কেউ নোট না করো, মানে হোমওয়ার্ক না করো, তাহলে সেজন্য তাকে সাফার করতে হবে। যেমন এখন আমি এই হোমওয়ার্ক দিচ্ছি, তুমি যদি কেউ না করো, ফেলে রাখো, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে, তাহলে তুমি তো লিখতে পারবে না। তখন ভাইবো না যে এগুলো হোমওয়ার্ক মানে এগুলো গুরুত্ব কম, তা না, এগুলো গুরুত্ব অনেক বেশি, কিন্তু সোজা। তোমার যাতে এখানে পড়ে টাইম লস না হয় সেই জন্য আমি হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু তার মানে এগুলোর ইম্পর্টেন্স কম না কোনো অংশে। এখন ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখবা। কিভাবে লিখবো অর্থনৈতিক গুরুত্ব, কিভাবে লিখতে হয়? প্রথমে লিখবো উপকারিতা, তাই না? ব্যাকটেরিয়া অনেক উপকারে লাগে, সেগুলো একটা, দুইটা, তিনটা, চারটা, যতগুলো পারো তুমি লিখবা। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, তুমি যখন উপকারিতা লিখবা তখন কোন ব্যাকটেরিয়াটা দিয়ে তোমার উপকার হচ্ছে সেই ব্যাকটেরিয়ার নাম লিখতে হবে। ব্যাকটেরিয়া থেকেই কিন্তু বৈজ্ঞানিক নাম শুরু হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু বৈজ্ঞানিক নাম ছিল না। সুতরাং তুমি অবশ্যই বৈজ্ঞানিক নাম উল্লেখ করে বলবা। যেমন তুমি যদি বলো রাইজোবিয়াম, রাইজোবিয়াম, তারপরে অ্যাজোটোব্যাক্টর, এরা কি করে? মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে যাতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এখন তুমি যদি এই দুইটা ব্যাকটেরিয়ার নাম না লিখে দাও যে মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া ভূমিকা পালন করে, তাহলে কাকে নাম্বার বেশি দিবে? তুমি এই দুইটা ব্যাকটেরিয়ার নাম লিখলা বা একটা ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম লিখলা, তাকে বেশি দিবে, না খালি লিখে দিলা খালি আন্দাজে হ্যাঁ ঠিক আছে ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে? যে উদাহরণ দিবে তাকেই তো নাম্বার বেশি দিবে, নাকি? জি স্যার। তাহলে এইখানে যেরকম বলছি ঠিক সেইভাবে নাম মেনশন করে করে, যেমন তুমি দেখবা পাটের আঁশ ছাড়ানোর জন্য একটা ব্যাকটেরিয়ার নাম পাবা, চামড়া ট্যান করার জন্য, অ্যান্টিবায়োটিক তৈরির জন্য, টিকা তৈরির জন্য, দই পনির তৈরির জন্য, মদ বা অ্যালকোহল তৈরির জন্য স্পেসিফাই করা আছে। অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য স্পেসিফিক্যালি লেখা আছে যে এই ব্যাকটেরিয়া দিয়ে এটা করা যায়। তুমি সেই নামটা উল্লেখ করে তারপর বলবা যে এটা দিয়ে এই কাজটা করা যায়। উপকারিতা লিখো, অপকারিতা লেখো, নাম উল্লেখ না করে লিখলে সেটার কোনো মূল্য নাই। ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম লিখে তোমাকে সেটা করতে হবে। তুমি স্পিসিস না লেখো, অন্তত জেনাসটা লেখো। আচ্ছা, এভাবে উপকারিতা লিখবা, তারপরে লিখবো অপকারিতা। অপকারিতারও তো শেষ নাই, ব্যাকটেরিয়া যেমন উপকারী লাগে আবার অপকারেও তো লাগে, তাই না? ব্যাকটেরিয়া কি কি অপকার করে? যেমন আমাদের অনেক রোগ তৈরি করে ব্যাকটেরিয়া, তাহলে সেটা আসবে, তাই না? অপকারিতার মধ্যে সেটা আসবে, সেটাকে তুমি 1 নম্বরে লেখো। মানুষের রোগ, মানুষের কি কি রোগ তৈরি করে ব্যাকটেরিয়া? হ্যাঁ, মানুষের কিন্তু অনেক রোগ ব্যাকটেরিয়ার কারণে হয়। যেমন তোমার ডায়রিয়া হয়,
তারপর হচ্ছে কলেরা হয়, তাই না? তারপরে তোমার হুপিং কাশি হয়, টাইফয়েড হয়, ধনুষ্ঠঙ্কার হয়, ডিপথেরিয়া হয়, আমাশয় হয়, নিউমোনিয়া হয়। তাহলে এত এত রোগ ব্যাকটেরিয়ার জন্য হয়। তাহলে সেগুলোর প্রত্যেকটার কিন্তু নাম আছে, যে এই ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়। তুমি অবশ্যই নাম উল্লেখ করে বলে দিবা যে কোনটা ডিপথেরিয়া করে, কোনটা ধনুষ্ঠঙ্কার করে, কোনটা যক্ষা, আমাশয়, হুপিং কাশি, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা স্পেসিফাই করে লিখে দিবা এই ব্যাকটেরিয়ার জন্য এটা হয়। মানুষের রোগগুলো লিখবা, তারপরে লিখবা মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীর রোগ। মানুষ ছাড়া তো অন্যান্য প্রাণী, সেগুলো আমাদের অর্থনীতির জন্য দরকার, তাই না? অর্থনীতির জন্য কিন্তু সেগুলোরও ভূমিকা আছে। কোনো পশু পাখি কি কারণে রোগে আক্রান্ত হয়, সেগুলো আছে ব্যাকটেরিয়ার জন্য হয়। যেমন গবাদি পশুরও কিন্তু যক্ষা হয়, অ্যানথ্রাক্স হয়, হাঁস মুরগির কলেরা হয়, সেগুলো এখানে লিখবা। দেখবা যে বইয়ের মধ্যে উদাহরণ দেয়া আছে, বৈজ্ঞানিক নাম। অবশ্যই এবং অবশ্যই উদাহরণ লিখতে হবে, উদাহরণ ছাড়া লিখলে হবে না। অর্থনৈতিক গুরুত্বটা যে সুন্দর করে নোট করবা, প্রয়োজন বোধে তুমি উদাহরণগুলো কালো নয় এরকম অন্য রঙের কালি দিয়ে লিখে রাখবা, যাতে করে পরীক্ষার আগের দিন ওই উদাহরণগুলোর দিকে তোমার সহজেই চোখ পড়ে। তারপরে 3 নম্বরে তুমি লিখবা উদ্ভিদের রোগ। অপকারিতার মধ্যে উদ্ভিদের রোগ আসবে, অনেক উদ্ভিদের রোগ তুমি পাবা। দেখবা একটা আছে ধানের পাতা পোড়া রোগ, যেটাকে বলে ব্লাইট। ধানের ব্লাইট আছে, BLIGHT, ব্লাইট মানে পুড়ে যাওয়া। গমের একটা রোগ আছে টুন্ড রোগ বলে, টুন্ড। লেবুর আছে একটা রোগ, লেবু গাছে ক্যাঙ্কার বলে এটাকে, লেবু গাছ শুকায় যায়, একদম উপর থেকে নিচে দিকে আস্তে আস্তে শুকায় যায়। আখের রোগ আছে, আখের আঠা ঝরে যায়, আখ নষ্ট হয়ে যায়। এরকমের অনেক রোগের কথা পাবা যেগুলো ব্যাকটেরিয়ার জন্য হয়, সেগুলো এখানে উদাহরণ সহ লিখবা। বলো পারবা নাকি পারবা না? না পারলে বলো, আমি 2টা ক্লাস লাগুক, 1টা ক্লাস লাগুক, আমি নোট করায় দিব। আমি তোমাদের কষ্ট দিতে চাই না। স্যার চেষ্টা করে দেখব। চেষ্টা করে দেখবা, কেন মনে হয় এটা কঠিন? বইয়ের মধ্যে সব আছে, এমন কিছু নাই যা বইতে আছে খালি বই দেখে তুমি তুলবা। 1 রাইটারের বই থাকুক, 2 রাইটারের বই থাকুক, বই দেখে দেখে তুলবা। ভয় পাওয়ার কিছু নাই, পারতে হবে। তাসকিন পারবা না কি বলো? জি স্যার। এটা তো সোজা, এটুকু পারবো না? তোমরা সায়েন্সের স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট। লাইনে থাকো। হ্যালো, তাহলে পারবা বলে তো স্বীকৃতি দিলা নাকি? পারবা তো? এবার আসো। হ্যাঁ, তাহলে যদি তোমরা বলো পারবো, তাহলেই না আজকে আমি ম্যালেরিয়ার জীবাণু শুরু করতে পারবো, তা না হলে আরো 2টা ক্লাস চলে যাবে এইসবের পেছনে। এবার আমরা আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। এইটা অর্থনৈতিক গুরুত্ব লিখতে কিন্তু 2-3 পৃষ্ঠা লাগবে। তো যে পৃষ্ঠা এখন খালি রাখো না, এখন পাশাপাশি এই হোমওয়ার্ক গুলো রাখো, এন্ট্রি দিয়ে রাখো, পরে তুমি তোমার সুবিধা মতো স্বাধীনভাবে লিখবা। এবার আরেকটা স্টার চিহ্ন দাও। এবার ভাইরাসের ওখানে তোমরা কয়েকটা রোগের ব্যাপারে পড়ছিলা। রোগের ব্যাপারে কি কি পড়তে হয় দেখো। রোগের কারণ, কারণ মানে হচ্ছে জীবাণুটার নাম। তারপর পড়তে হয় রোগের লক্ষণ, মানে কি কি সিমটম প্রকাশ পায়। তারপরে পড়তে হয় কি, তারপর পড়তে হয় রোগের বিস্তার, মানে ওই রোগটা কিভাবে ছড়ায়। তারপরে আরেকটা জিনিস পড়তে হয় জীবাণুর বৈশিষ্ট্য, আগে পরে হলে অসুবিধা নাই, জীবাণুর বৈশিষ্ট্য এটা পড়তে হয়। তারপর কি পড়তে হয়, রোগের প্রতিরোধ, মানে এই রোগ যেন না হয় সেজন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর একটা আইটেম পড়তে হয় যাকে বলা হয় প্রতিকার। এইভাবে কয়েকটা রোগের ব্যাপারে আমি তোমাদের ভাইরাসের ওখানে হোমওয়ার্ক দিয়েছিলাম। মনে আছে? কেউ বলতে পারবা কি কি রোগের ব্যাপারে?
স্যার চিকুনগুনিয়া, ডেঙ্গু, তারপর পেপের রিং স্পট। হ্যাঁ, হেপাটাইটিস হেপাটাইটিস। হেপাটাইটিস। হ্যাঁ, হেপাটাইটিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া আর পেপের রিং স্পট। সবাই কি নোট করছো? আমি জি, যদি স্যার। এখন জিজ্ঞেস করি যে পেপের রিং স্পট ভাইরাসটা এটা কি একটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? উত্তর দাও, বলো। কই কথা বলো না কেন? এটা ওই যে জীবাণুর বৈশিষ্ট্যের মধ্যে আসবে না? এটা কি গোলাকার ভাইরাস নাকি দণ্ডাকার ভাইরাস? উত্তর দাও। আরএনএ ভাইরাস আরএনএ ভাইরাস বলতে এত দেরি লাগলো কেন? দণ্ডাকার ভাইরাস স্যার। দণ্ডাকার ভাইরাস। যারা বলতেছো তারা হয়তো একটু স্টাডি করছো, আর যারা বলো নাই তারা জানোই না। অনেকে হোমওয়ার্ক যে দিছি তাই খেয়াল নাই। স্যার ভালো পড়াইলো না খারাপ পড়াইলো এই গবেষণায় ব্যস্ত থাকো। নিজে ভালো পড়লা না খারাপ পড়লা এই অ্যানালাইসিস কিন্তু কেউ করো না। আমরা সবাই অন্যের সমালোচনায় ব্যস্ত, নিজের সমালোচনা আমরা কেউ করি না। আর একটা প্রশ্ন করি, এই যে পেপের রিং স্পট যে পোকার মাধ্যমে ছড়ায়, দুইটা পোকা আছে, তাদের বৈজ্ঞানিক নাম যদি জিজ্ঞেস করি কে বলতে পারবা বলো? তোমার বইয়ে দুইটা পোকার নাম আছে যে পোকার মাধ্যমে এই ভাইরাস এক পেঁপে গাছ থেকে আরেক পেঁপে গাছের মধ্যে যায়। সেই পোকা দুইটার বৈজ্ঞানিক নাম বলতে পারবা কে? পারলে বলো। তামান্না আছো ক্লাসে? স্যার মাইজাস পার্সিকাই আর অ্যাফিস গসিপাই। অ্যাপ্লাস গসিপি। মাইজাস পার্সিকেই আর অ্যাপ্লাস গসিপি। কে বললা? নাম কি? বানান কি? মানে স্যার আমি যে বই থেকে পড়ছি সেখানে APHIS লেখা। APHIS না, অ্যাপ্লাস, APLUS, অ্যাপ্লাস। আচ্ছা স্যার। কি বললা? তোমার নাম কি বলো? মাইশা। আর যদি আমি আরো দুই একজনের জিজ্ঞেস করি দেখবা যে অনেকেই পারবে না, নাম ধরে জিজ্ঞেস করলে পারবে না, করে নাই তো, নোট করে নাই তো। শোনো, আমি একটা ছোট্ট করে গল্প বলি। তুমি একজন ডাক্তারের কাছে গেলা, তোমার মনে করো একটা জ্বর হয়েছে বা অন্য একটা ধরো জ্বরই হয়েছে। এখন ডাক্তারের কাছে যাওয়ার পর তোমাকে ডাক্তার কিছু ওষুধ দিল, আর সাথে বলে দিল যে এই কাজ করবেন, এই কাজ করবেন না। যেমন আপনি ঠান্ডা লাগাবেন না, তাই না, ইত্যাদি ইত্যাদি, অথবা গায়ে কুসুম গরম পানি দিয়ে তুমি স্পঞ্জ করবেন, এইসব বলে টলে দিল, আর সাথে কিছু ওষুধ দিল। এখন তুমি বাসায় আইসা ওষুধ ঠিক মতো খাইলা না, অন্যান্য কাজ সব করলা, অথবা বলছে কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ দিতে, তুমি ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জ দিলা, তোমার কি অসুখ বাড়বে না কমবে? কি বলো, বাড়বে না কমবে? বাড়বে। এইটা যদি বোঝো তাহলে আমি তোমারে যেসব প্রেসক্রিপশন দিব সেই প্রেসক্রিপশন যদি তুমি ফলো না করো, তোমার যে রোগ ভালো হবে এটা বোঝো কিভাবে? কোনো কারণ নাই ভালো হওয়ার। আমার প্রেসক্রিপশন তোমাকে তো মানতে হবে পুরোপুরি। রেগুলার ক্লাস করতে হবে, ক্লাসের সময় মনোযোগ দিতে হবে, কিছু না বুঝলে জিজ্ঞেস করতে হবে। এখন না হোক পড়ার সময়, যদি পরে বই পড়ার সময় কোনো প্রশ্ন মনে আসে, লাগলে ইনবক্সে হলেও জিজ্ঞেস করতে হবে। তারপরে পরীক্ষা দিলে সেটা পরীক্ষা দিতে হবে, হোমওয়ার্ক দিলে সেটা করতে হবে। এই যে আমি এতগুলো ওষুধের নাম বললাম, প্রত্যেকটা ঔষধেরই এক একটা উপকারিতা আছে। এখন তুমি যদি একটা দুইটা ওষুধ খাও আর বাকিগুলো না খাও, তোমার ওই রোগ ভালো হবে না। রেগুলার ক্লাসে মনোযোগ দেওয়া, পরীক্ষা নিলে পরীক্ষা অ্যাটেন্ড করা, তারপরে হচ্ছে তোমার কি বলা যায়, বাসায় বসে ভালো করে নিজে পড়া, পড়তে গিয়ে কিছু না বুঝলে জিজ্ঞেস করা, হোমওয়ার্ক দিলে সেটা করে রাখা। এগুলো তুমি না করলে তোমার রেজাল্ট ভালো হবে না। তুমি নিজেকে যত মেধাবী মনে করো, কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, ভাইরাসে আমি যেমন কয়েকটা রোগের হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা হচ্ছে ডেঙ্গু, তারপরে চিকুনগুনিয়া। আচ্ছা প্রশ্ন করি, চিকুনগুনিয়া রোগের আরেকটা নাম আছে, বলতে পারো কেউ? চিকুনগুনিয়া রোগের আরেকটা নাম আছে কি সেটা? চিকুনগুনিয়া তো একটা আফ্রিকান শব্দ, বাংলায় এই রোগটাকে কি রোগ বলে বলতে পারো? আরবো ভাইরাস। আরে বাবা, চিকুনগুনিয়া যে রোগ, সেই রোগটার একটা নাম আছে বাংলায়, সেটার নাম কি বলতে পারো?
হ্যাঁ, হাড় ভাঙা রোগ। কে বললা, নাম কি? স্যার আমিনা রওশন তাহা। এই তো, যে পড়ছে সে বলতে পারবে, যে পড়বে না সে তো বলতে পারবে না। খালি টিচারদেরকে ব্যস্ত রাখতেছো, নিজে পড়তেছো না আসলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, দেখি কে বলতে পারে। ডেঙ্গু কয় প্রকার? বলো, ডেঙ্গু কয় প্রকার? কেউ একজন পারলে বলো যে ডেঙ্গু কয় প্রকার? স্যার 2 স্যার প্রকার। 4 সেরোটাইপের। ডেঙ্গু 2 প্রকার, সাধারণ ডেঙ্গু আর হিমোরেজিক ডেঙ্গু। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, ডেঙ্গু স্যার। শক সিনড্রোম, হ্যাঁ বলো। স্যার শক সিনড্রোমের কথাই জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ, ডেঙ্গু শক সিনড্রোম কাকে বলে? এটা তো আসবে পরীক্ষায়, জ্ঞানমূলক প্রশ্নে আসবে। ডেঙ্গু শক সিনড্রোম কাকে বলে? ওই যে হিমোরেজিক ডেঙ্গু, যেটা হলে হিমোরেজিক ডেঙ্গুর সময় যে লক্ষণগুলো প্রকাশ পায়, রক্তপাত, রক্তক্ষরণ, ওটাকেই বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। মারি দিয়ে রক্ত পড়ে, চোখের কোনায় রক্ত জমে যায়, চামড়ার নিচে রক্ত জমে যায়, রক্তক্ষরণ হতে থাকে অভ্যন্তরীণ ভাবে, এটাকেই বলে ডেঙ্গু শক সিনড্রোম। একটা প্রশ্ন করি, ডেঙ্গু জ্বর হলে কোন ওষুধ খাওয়া যাবে না? পারলে বলো। স্যার প্যারাসিট স্যার অ্যাসপিরিন। অ্যাসপিরিন খাওয়া যাবে না। অ্যাসপিরিন জাতীয়। অ্যাসপিরিন, অ্যাসপিরিন, অ্যাসপিরিন ওষুধ খাওয়া যাবে না। ডিসপ্রিন বা অ্যাসপিরিন এই ওষুধ খাওয়া যাবে না। আন্দাজে খালি ঢিলা মারলেই হবে, প্যারাসিটামল বললা কেন? অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না, এটা তো আসে, প্রায়ই আসে। স্যার বলছি প্যারাসিটামল খাওয়া যাবে আর অ্যাসপিরিন যাবে না। হ্যাঁ, প্যারাসিটামল খাওয়া যাবে আর অ্যাসপিরিন খাওয়া যাবে না। তাহলে এইভাবে তোমরা যদি না পড়ো তাহলে তো হবে না। বলো তো, হেপাটাইটিস রোগটাকে বাংলায় কি বলে? স্যার নীরব ঘাতক ও তুষার। না না, এটাকে বলে পান্ডু রোগ, পান্ডু রোগ বা জন্ডিস। বইয়ের মধ্যে দেখবা আছে পান্ডু রোগ বা জন্ডিস। ভালো করে পড়ো, পড়ো না পড়া কি বলা যায়, আন্দাজে পড়লে বায়োলজিতে অ্যান্সার ভালো করতে পারবে না। বায়োলজিতে কিন্তু এমসিকিউতে বিরাট একটা প্রবলেম হবে। তোমরা যদি প্রত্যেকটা লাইন ভালো করে না পড়ো বই, তাহলে এমসিকিউ কিন্তু লিখতে পারবে না। আন্দাজে লিখে আসবে, দেখবা যে সাধারণ জিনিস কিন্তু হয়ে যাবে অসাধারণ, মানে সব হয়ে যাবে ভুল। প্রত্যেকটা রোগের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা আছে, তোমরা আসলে পড়ো না, তোমাদের পড়ার সময় নাই, খালি প্রাইভেট পড়ো আর বাকি সময়টা মোবাইল চালাও। কিন্তু নিজেরা বাস্তবে জ্ঞান অর্জনের জন্য আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে কোনো বই তেমন ভালো করে পড়ো না, সেই সময় তোমরা দাও না, যে কারণে শুধু সার্টিফিকেটই অর্জন করতেছো কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলতে পারো না। আর এই কারণে ভবিষ্যতে ভালো ডাক্তার বা ভালো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব হয় না। ভালো শিক্ষক, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হতে হলে সাবজেক্টের নলেজটা পরিষ্কার থাকতে হবে। শুধু সার্টিফিকেট অর্জনটাই যেন মুখ্য না হয়, সাবজেক্টটা যেন ভালো করে জানো, শোনো, শেখো, তা নাহলে কিন্তু ওইটা দিয়ে কোনো কাজে লাগবে না। বরিশাল শহরে কিন্তু শতাধিক ডাক্তার আছে, হাতে গোনা 10 জন ডাক্তারের কাছে কিন্তু মানুষ যায়, আর বাকিদের কিন্তু কেউ খোঁজেও না। ওই সার্টিফিকেট সর্বস্ব ডাক্তার হলে কোনো লাভ নেই। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ওরকম, সবার ক্ষেত্রে। শিক্ষক, এই আমি 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 যে বায়োলজি শিক্ষক, বরিশাল শহরে শিক্ষক আছে বায়োলজির কয়েক ডজন, তো সবার কাছে কি স্টুডেন্টরা যায় নাকি? খোঁজে সবাইরে? বলো। যেটাই শিখবা সেটা আন্তরিকতার সাথে ভালো করে শিখবা, তা নাহলে ওটা কোনো কাজে লাগবে না। লার্নিং যদি সঠিক না হয়, আর্নিং সঠিক হবে না। এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা লিখে নিয়ে চলে যাও। লেখো, ধানের, স্টার চিহ্ন দিয়ে লেখো, ধানের ব্লাইট এবং মানুষের কলেরা, দুইটা রোগ, বেশি না। ধানের ব্লাইট এবং মানুষের কলেরা রোগের কারণ, লক্ষণ, জীবাণুর বৈশিষ্ট্য, বিস্তার, প্রতিরোধ এবং প্রতিকার বর্ণনা করো। দুইটা রোগ বলছি, ধানের ব্লাইট এবং কলেরা। ধানের ব্লাইট রোগ যেটা হয় ব্যাকটেরিয়ার জন্য, সেটা নাম জ্যান্থোমোনাস অরাইজি, আর কলেরা রোগের জীবাণুটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। দুইটাই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো দেখতে কেমন সব গুগল সার্চ করলেই পেয়ে যাবে। পড়াশোনার জন্য গুগল সার্চ কয়দিন করছো নিজেকে নিজে জিজ্ঞেস করো। আর এমনিতে তো সারাক্ষণ মোবাইলে এটা ওটা খুঁজতে পারো, পড়াশোনার জন্য গুগল সার্চ কতটুকু সময় করছো নিজের কাছে নিজে জিজ্ঞেস করো। আবার বলছি, ধানের ব্লাইট এবং কলেরা রোগের কারণ, লক্ষণ, জীবাণুর বৈশিষ্ট্য, বিস্তার, প্রতিরোধ এবং প্রতিকার বর্ণনা করো। ব্র্যাকেটে লেখো SW। এই হোমওয়ার্ক গুলো সব কমপ্লিট করে রাখবা।
পরের দিন আমি ম্যালেরিয়ার জীবাণু পড়াতে শুরু করব, তার আগে কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট না করলে তোমার কিন্তু এলোমেলো হয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।